বাঁধন রূপার অধিকারী। পর্ব ১৬। লেখিকা সুমি চৌধুরী। বাঁধনের মনে হলো কেউ যেন সজোরে তার মাথায় ভারী কোনো পাথর দিয়ে আঘাত করলো। মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিল। সে পাথরের মতো স্থির হয়ে রূপার দিকে তাকালো। তার মানে এই মেয়েটি তার সেই সৎ বোন, যাকে সে এতদিন মনে প্রাণে ঘৃণা করে এসেছে, আর চিনতে না পেরে তার সাথে লিপ্ত হয়েছে চরম ভালো লাগাই। এদিকে রূপার অবস্থা আরো করুণ। তার পুরো শরীর যেন অবশ হয়ে আসছে। চারপাশের দেয়ালগুলো তুলছে বলে মনে হচ্ছে। এক তীব্র যন্ত্রণাদায়ক তথ্য তার মস্তিষ্কে দুমড়ে মুচড়ে দিচ্ছে। যেই পুরুষের প্রতি তার মনে প্রাণে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি দানা বাঁধতে শুরু করেছিল, সেই পুরুষটি তার নিজের ভাই। মুহূর্তে রূপার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। চারপাশে গাঢ় অন্ধকার ঢেকে গেল। সে জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলে বাঁধন নিজের চোট পাওয়া হাতে তীব্র ব্যথা উপেক্ষা করে তাকে শক্ত করে ধরে ফেলল। রূপার কোল থেকে ক্যান্ডিকে লুফে নিল বৃষ্টি। বৃষ্টি রূপার মাথায় নাড়াতে নাড়াতে আর্তনাদ করে উঠল। এই রূপা, কি হয়েছে তোর? তুই এভাবে জ্ঞান হারালি কেন? কিন্তু রূপার কোনো সারা শব্দ নেই। বাঁধন এক পলক রূপার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে তাকালো। তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় ধক করে উঠল। পরক্ষণে কঠিন বাস্তবায়নের চোখ ফিরিয়ে নিল সে। নিজের ক্ষতবিক্ষত হাতের যন্ত্রণা তুচ্ছ করে রূপাকে সযত্নে করে তুলে নিল। আকাশ ব্যতিব্যস্ত হয়ে বলল, মনে হয় জ্ঞান হারিয়েছে বাঁধন। তোর শরীর তো জখম, আমার কাছে দে ওকে। বাঁধন কোনো কথা বলল না। একটা পাথরের মূর্তির মতো নির্বিকার মুখে রূপার পাজা কোলে করে নিয়ে নিচে নেমে গেল। বৃষ্টি ছাদে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল না কয়েক মুহূর্ত ব্যবধানে ঠিক কি ঘটে গেল। আকাশ বৃষ্টির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, সন্ধ্যা হয়ে আসছে, তুমি নিচে নেমে আসো। আকাশ নেমে গেল, আর তার পিছনে পিছনে ঘরের মধ্যে থাকা বৃষ্টিও পা বাড়ালো। বাঁধন রূপাকে নিচে ড্রয়িং রুমে নিয়ে এলো। হঠাৎ বাঁধনের কোলে নিথর রূপাকে দেখে আহসান রহমান আর হাজি রহমান দুজনেই সোফা ছেড়ে আটকে উঠে দাঁড়িয়ে গেলেন। আহসান রহমান দ্রুত এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি হয়েছে রূপার? বাঁধন কোনো উত্তর দিল না। সে রূপার সোফায় সাবধানে শুয়ে দিয়ে শুধু ছোট করে বলল, জ্ঞান হারিয়েছে। বলে সে সেখান থেকে এক মুহূর্ত দাঁড়ালো না। কারো কোনো প্রশ্নের জবাব দেওয়ার মতো মানসিকতা অবস্থা তার নেই। বড় বড় পা ফেলে নিজের রুমে ঢুকে সজোরে দরজাটা বন্ধ করে দিল সে। আহসান রহমান তড়িঘড়ি করে পানি এনে রূপার চোখে মুখে ছিটিয়ে দিলেন। কয়েক মুহূর্ত পর রূপা ধীরে ধীরে চোখ মেলল। সে ফেলফেল করে আশেপাশে তাকিয়ে সবকিছু বোঝার চেষ্টা করছিল। হাজি রহমান ওর মাথায় হাত বুলিয়ে ব্যাকুল হয়ে বললেন, তুই ঠিক আছিস তো দিদি ভাই? হুট করে এভাবে জ্ঞান হারালি কেন? রূপার মস্তিষ্ক তখন সেই দৃঢ় সত্যতা হাতুড়ির মতো বাড়ি দিচ্ছে। বাঁধন তার ভাই? এই চিন্তাটা আসতে তার বুকটা আবার ধক করে উঠল। নিজের মনের গোপন অনুভূতির কথা ভেবে সে এক চরম অস্বস্তিতে কুঁকড়ে গেল। সে হাজি রহমানের দিকে তাকিয়ে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, আসলে দাদু, জানি না, হঠাৎ মাথাটা কেমন যেন ঘুরে গেল। রজনী রহমান খবর পাওয়া মাত্র উদ্বিগ্ন হয়ে রুম থেকে বেরিয়ে এলেন। রূপাকে সবাই এভাবে পড়ে থাকতে দেখে তিনি বরাবরের মতোই বকাঝকা শুরু করে দিলেন। কতবার বলেছি না খেয়ে থাকবি না, শরীর দুর্বল হয়ে যাবে, শুনলি তো আমার কথা? এখন দেখ কি অবস্থা হয়েছে। আহসান রহমান একটু বিরক্ত হয়ে বললেন, আহ, চুপ করো তো তুমি। মেয়েটাকে পেলেই বকাঝকা শুরু করে দাও। ওকে আগে রুমে নিয়ে যাও, একটু রেস্ট করুক। বৃষ্টি আর রজনী রহমান মিলে রূপাকে ধরে ধরে রুমে নিয়ে আসলেন। রজনী রহমান আরো কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন। তিনি যেতেই বৃষ্টি বেশ উত্তেজিত হয়ে রূপার পাশে বসলো। এই, তুই কি ওর ভাইয়ের রূপ দেখে জ্ঞান হারিয়েছিস নাকি অন্য কিছু? না মানে, বাঁধন ভাইয়া দেখতে তো পুরাই অস্থির। এক কথায় ক্রাশ খেয়েছি রে, যদি জানি এটা ক্র্যাশ নামক বাস। রূপা বিরক্ত হয়ে বলল, ফালতু কথা বন্ধ করতো, ব্যাপারটা ওরকম মোটেও না। বৃষ্টি অবাক হয়ে শুধালো, তাহলে কি? রূপা আর চেপে রাখতে পারল না। রাস্তা থেকে শুরু করে ডিআইসি অফিস পর্যন্ত বাঁধনের সাথে তার যত কথা আর অদ্ভুত অনুভূতির কথা ছিল সব বৃষ্টির কাছে বলে দিল। সব শুনে বৃষ্টি হাসতে হাসতে বিছানা বালিশ সব এলোমেলো করে ফেললো। বলিস কি, পৃথিবীতে তুই মনে হয় একমাত্র বোন যে নিজের সৎ ভাইয়ের উপর অন্যরকম অনুভূতির অনুভব করেছিস। রূপা এবার রাগে ফেটে পড়ে বলল, দেখ হাসবি না একদম, মুখ ভেঙে দেব তোর। আমি কি জানি নাকি উনি আমার ভাই হবেন? আমার কি দোষ ছিল? বৃষ্টির হাসি থামছেই না।
আর রূপার বুকের ভেতরটা চেনে সেই অস্থিরতা এখনো তোলপাড় করছে। রাত 10টা বেজে গেছে, কিন্তু বাঁধন এখনো রুমের দরজা খোলেনি। এদিকে রূপাও খাওয়ার নাম করে নিচে আসছে না। সবাই ডাকতে গেলে বরাবরের শুধু বলছে পরে খেয়ে নেবে। বৃষ্টি প্রচন্ড খিদে পাওয়ায় সে খেয়ে দিয়ে নিজের মতো ঘুমিয়ে পড়েছে। কিন্তু রূপার চোখে এক ফোঁটা ঘুম নেই। তার বুকের ভেতরটা এক বিশ্রী অস্বস্তিতে ধকধক করছে। এই কয়েকদিনে এই মানুষের প্রতি নিজের মনে যে ভালো লাগার বীজ বুনেছিল, এখন সেটা ভাবতেই নিজের ওপর ঘৃণা হচ্ছে তার। সে নিজেকেই নিজে শাসাচ্ছে, কিভাবে এখন বাঁধন ভাইয়ের সামনে যাব। রাত বাড়ার সাথে সাথে রূপার পেটের ক্ষুধাটাও পাল্লা দিয়ে বাড়ছে। মনে মনে ভাবল, এতক্ষণে নিশ্চয়ই বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। এই সুযোগে চট করে খেয়ে আসার বুদ্ধিমানের কাজ হবে। যেই ভাবা সেই কাজ। সে পা টিপে টিপে রুমের দরজা খুলে বের হলো। নিচে নেমে ড্রয়িং রুমের আলোটা জ্বালালো সে। ডাইনিং টেবিলে গিয়ে দেখলো খাবারগুলো আগে থেকে যত্ন করে বেড়ে ঢাকা দিয়ে রাখা হয়েছে। সে নিঃশব্দে খেতে বসলো, কিন্তু বিপত্তিটা ঘটলো মাঝপথে। খাওয়ার মাঝে হঠাৎ তার প্রচন্ড কাশি উঠলো। কাশির চোটে রূপার নাজেহাল অবস্থা। চোখ মুখ লাল হয়ে গেছে, অথচ সে উত্তেজনায় পানি গ্লাসের কথা ভুলেই গেছে। সমান তালে কেসেই যাচ্ছে সে। হঠাৎ অগোচরেই কেউ একজন ঠান্ডা পানির গ্লাসটা তার সামনে এগিয়ে দিল। রূপা তখন কাশির চোটে এতটাই অস্থির যে কে পানি দিল তা দেখার সময় পেল না। তড়িঘড়ি করে গ্লাসটা নিয়ে এক ঢোক দিয়ে সবটুকু পানি সাবার করে দিল। তারপর একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে নিচু সুরে বলল, থ্যাংক ইউ। শব্দটা উচ্চারণ করতেই রূপা নিজে জায়গাটা থমকে গেল। মাঝরাতে ডাইনিং টেবিলে তাকে পানি দেওয়ার মতো কে জেগে আছে। সে ধীর পায়ে ঘাড় ঘুরিয়ে সামনে তাকালো, আর সাথে সাথে তার বুকের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। গলার কাছে দলা পাকিয়ে এলো একরাশ জড়তা। সামনে দাঁড়িয়ে আছে বাঁধন। তার দুই হাত পকেটে গোজা, পরনে ছাই রঙের টি শার্ট আর সাদা ট্রাউজার। গোছানো চুলগুলো এখন অবিন্যস্ত, তার এলোমেলো হয়ে আছে। তবে সব থেকে বেশি ভীতি জাগাচ্ছে তার অস্বাভাবিক লাল হয়ে থাকা চোখ জোড়া। সেই রক্তবর্ণ দৃষ্টি স্থির হয়ে আছে রূপার উপর। রূপার সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল। হৃৎপিণ্ডটা যেন বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত। কথা বলবে নাকি এক দৌড়ে রুমে পালিয়ে যাবে। এভাবে নিস্তব্ধতায় কয়েক মুহূর্ত কেটে গেল। অবশেষে রূপা সাহস সঞ্চয় করে ধীর পায়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, যেন না পাশ কাটিয়ে চলে যেতে নেবে। অমনি সেই গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর পাথরের মতো তার পা থামিয়ে দিল। দাঁড়া। রূপা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। রূপার অবস্থায় ঠিক তাই। সে ধীর পায়ে ঘুরে দাঁড়ালো, মাথাটা একদম নিচু করে রাখলো। ভয়ে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে বলল, জি ভাইয়া, বলুন। বাঁধনের কণ্ঠস্বর এবার আরো ধারালো হয়ে এলো। তুই রূপা, এই কথাটা আগে বলিসনি কেন আমাকে? ইউ শুড হ্যাভ ইনফর্মড মি বিফর। রূপা মাথা নিচু করেই রেখে কোনো মতে তোতলাতে তোতলাতে বলল, আমি জানতাম না যে আপনি আমার ভাই। বাকিটুকু উচ্চারণ করার আগে বাঁধন সজোরে একটা ধমক দিয়ে উঠল, শেট আপ। কে বলেছে আমি তোর ভাই? বাঁধনের এই রূঢ়মূর্তি দেখে রূপার আত্মা কেঁপে উঠল। ভাই হয়েও সে এভাবে অস্বীকার করছে কেন? রূপার দু চোখ বেয়ে অবাধ্য জল গড়িয়ে পড়ার উপক্রম হলো। সে থরথর করে কাঁপতে লাগলো। রূপাকে চুপচাপ থরথর করে কাঁপতে দেখে বাঁধন তার দিকে আরো এক পা এগিয়ে এলো। তার কণ্ঠস্বরে জমাট বাঁধা বরফের মতো শীতলতা। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? টেল মি। রূপা চোখ মুছে এবার মাথা তুলে তাকালো। তার কণ্ঠেও এবার জমে থাকা অভিমানটা ফুটে উঠল। সে ধরা গলায় বলল, হয়তো আপনি আমার মা আর বাবার সম্পর্কটা মেনে নিতে পারেননি, তবে সমাজের চোখে আপনি আমার আপন না হলেও আপনি আমার ভাই। এই ট্রুথটা আপনি চাইলেও অস্বীকার করতে পারবেন না। কথাটা শেষ না হতে বাঁধনের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার ভেতরকার দীর্ঘদিনের পুষে রাখা ঘৃণাটা অগ্নিগিরির মতো ফেটে পড়ল। সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল রূপার গালে। থাপ্পড়ে সে তীব্র শব্দে পুরো হলরুম যেন একবার কেঁপে উঠল। রূপা টাল সামলাতে না পেরে পেছনের ডাইনিং টেবিলে ধরে ফেলল। তারপর গালে হাত দিয়ে মাথা নিচু করে ডুকরে কেঁদে উঠল। বাঁধন এবার নিচু হয়ে রূপার একদম মুখের কাছে মুখ এনে দাঁতে দাঁত চেপে পড়ল। ডোন্ট ইউ ডেয়ার। ওই মুখ দিয়ে আরেকবার আমাকে ভাই ডাকলে তোর চিবুকের সব কাটা দাঁত আমি থাপ্পড় দিয়ে ফেলে দেব। হার্টলেসলি।
তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। রূপা অবিশ্বাসের দৃষ্টিতে ঝাপটা চোখে বাঁধনের দিকে তাকালো। বাঁধন তখন উম্মদের মতো চিৎকার করে উঠল, তুই আমার বোন? ইন হুইস লাইফ? কোন জন্মের বোন তুই আমার? না, তুই আমার বাবার রক্ত, আর না তুই আমার মায়ের রক্ত। তুই হলি জাস্ট একটা আউটসাইডার, একটা বাইরের মেয়ে। অন্যের রক্ত শরীরে বয়ে নিয়ে অন্যের বাড়িতে রাজরানীর মতো বসে খাচ্ছিস, আর এখন আমাকে ভাই বানিয়ে সম্পর্ক পাতাতে এসেছিস? রূপা আর কোনো কথা বলতে পারল না। বাঁধনের প্রতিটি শব্দ বিষাক্ত তীরের মতো তার বুকে চিরে দিচ্ছে। মাথা নিচু করে সে শুধু অঝরে কাঁদতে লাগলো। আজ সে হার হিম করা এক সত্যের মুখোমুখি। বাঁধন তাকে কেবল অপছন্দই করে না, বরং মনে প্রাণে ঘৃণা করে। এতদিনে সব ধোঁয়াশা যেন মুহূর্তে পরিষ্কার হয়ে গেল। কেন বাঁধন কখনো তার সামনে আসতো না, আর কেনই বা বাড়ির বড়রা কখনো তাকে বাঁধনের সামনে যেতে দিত না। দাঁড়িয়ে থাকার মতো শক্তিটুকু রূপা হারিয়ে ফেলেছে। তার সারা শরীর ভেঙে আসছে। সে ফোঁপাতে ফোঁপাতে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেল। নিজের রুমে ঢুকে সজোরে দরজা বন্ধ করে দিয়ে খাটের উপর আছড়ে পড়ল। তার কান্নার শব্দ দেয়াল ভেদ করে বাইরে না এলেও ভেতরের হাহাকার যেন পুরো ঘরটাকে ভারী করে তুলল। নিচের নিস্তব্ধ হলরুমে একা দাঁড়িয়ে রইল বাঁধন। কয়েক মুহূর্তের জন্য তার মনে হলো, কাজটা কি ঠিক হলো? সে কি সত্যি মেয়েটাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেললো? ওর কান্নারত ফ্যাকাশে মুখটা মনে পড়তেই বুকের ভেতর কোথাও একটা শুকনো টান লাগলো। কিন্তু পরক্ষণে একরাশ ঘৃণায় মুখ কুঁচকে ফেললো সে। নিজের মনকে শক্ত করে বিড়বিড় করলো, নো, যা করেছি একদম ঠিক করেছি। দিস ইজ হোয়াট ইউ ডিজার্ভ। বাঁধন ধীরে পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। আসলে সে নিচে নেমেছিল এক কাপ কড়া কফি বানিয়ে নিতে, যাতে রাতের ঘুমানোটা তাড়ানো যায়। কিন্তু সে দেখে রূপা বিষম খেয়ে কাশছে, অথচ মেয়েটা কাশির চোটে এতটাই অস্থির যে পানির গ্লাসটা পর্যন্ত নিতে পারছে না। তখন ঘৃণা ভুলে স্রেফ মানবিকতার খাতিরেই সে চুপচাপ পানির বাড়িয়ে দিল। কিন্তু রূপা ওই ভাই ডাকাটা তার মস্তিষ্কে সব কাটা শিরায় আগুন ধরিয়ে দিয়েছিল।